এটা মিটিংয়ের সময় তো আলাদা এরকম বুঝিয়ে দেওয়ার হ্যাঁ মনে কর মেশিন দিয়ে যদি মনে কর ইতিমধ্যে মতিন কারিগরি কলেজ থেকে বিশাল মেলে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা যে যেখানে আছেন সকল প্রতিষ্ঠানকে বলে যাচ্ছে, সকল প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী শিক্ষক সাধারণ জনতা আপনারা এই মেহমানরা আমাদের সাথে যাবেন না? হ্যাঁ হ্যাঁ এখানে বিটুমের বাসা আছে। হ্যাঁ হ্যাঁ ওদেরকে ডাকেন নেই কেন? আরে এতক্ষণ তো ওইদিকে নাই, আমরা আগতে ডাকি কি করি? আচ্ছা ঠিক আছে এখন আসি। বড় বানান নাও। আমরা রেলিটা আমাদের রেলে পদযাত্রা শুরু হয়েছে। সকলের উদ্দেশ্যে বলছি, সকলে সুশৃঙ্খল ভাবে রেলিতে অংশগ্রহণ করুন। সকলে সারিবদ্ধ ভাবে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি। দাঁড়া যাবে না, আস্তে আস্তে চিকন হয় চলে যান। এখানে এখানে এখানে
ঠিক আছে এতক্ষণ ঠিক আছে আওয়ামী লীগ সরকার ভালো না লাগি পারে বলে একটু তোলা দাও তাহলে শুনতে আসবি দেরি হবে না যেমন দেরি হবে তো বাঁধার ইয়েটা বাঁধে কি দিয়ে এটা ওইখানে লাগে শুকনো লাগবে না সামনে আপনি সেটা করবে এখন এই রশি আনেন নাই ধরে রাখো তুলে দিতে ধরুন না না নিচে করতে হবে নিচে দিতে হবে হ্যাঁ দেন এখন সবাই মাথা হালায় নিয়েছে না মাথা ওকে ম্যাডামের সবাই হবে আরেক সবাই যাবো অনেকে আছে কানুদা আপনারা এখানে একটা জায়গা দেন ওরা দেন হাঁটিয়ে দেওয়া আছে এই গলায় দায়িত্ব 1 মিনিট নীরবতা পালন হচ্ছে 1 মিনিট শুরু হয়ে গেছে
নীরবতা শেষ। এখন মুনাজাত করবেন ওইদিকে রাস্তা আপনার বীর মুক্তিযোদ্ধা ঘাতক দালাল নির্মূল কমিটি উলিপুর উপজেলা কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল কাদের, জনাব আব্দুল কাদের। ইয়া মাহবুদ 1971 সালে মাওলা এই দিনে হাতিয়ায় আল্লাহ দিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ এই শহীদদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইমাত্র শেষ হতে যাচ্ছে। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা সুশৃঙ্খল ভাবে আসন নিজে আসনে বসে পড়ো। আর কিছুক্ষণ পরেই তোমাদের উদ্দেশ্যে ধন্যবাদ। সাথী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন 1971 সালের আজকের এই 13 নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আর এদেশের দালালেরা কি নির্মম ভাবে হাতিয়া ইউনিয়নে 700-র অধিক মানুষকে হত্যা করেছে। আমরা একটা টিম এখন হাতিয়ায় যাব। যারা হাতিয়ায় যাবেন তারা মঞ্চের পশ্চিম পাশে এসে দাঁড়া হন। আর এই ছোট ছোট ভাই ও বন্ধুদেরকে আমরা জানাতে চাই 1971 সালের 13ই নভেম্বর সেদিন কি ঘটেছিল। আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু বক্তব্য রাখবেন আমাদের কয়েকজন বক্তা আছেন। তারপরে গণসঙ্গীতের পরে এক নামাজ বাদ গণসঙ্গীত শুরু হবে। তারপরে 3টায় আমাদের এই জনসভা। আমরা আশা করি আপনারা সবাই এই জনসভায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। কষ্ট করে এখানে সবাই বসে আমি আপনি তুমি এখানে আপনিরও মানুষ আছেন এবং তুমিরও মানুষ আছেন। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আপনি আমার যেহেতু মুখের সামনে তোমরা বসে আছো আরো বেশি বেশি বাচ্চাগুলো, সেই জন্য আরো আমি তোমাদেরকে তুমি বলছি। অনেক অনেক বেশি কষ্ট করে তোমরা এখানে এসেছো না? এসেছো? আচ্ছা, তার থেকে বেশি কষ্ট করে কারা এই দেশটাকে আমাদেরকে দিয়ে গেছে বলো তো? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন না? হ্যাঁ, আর শহীদরা শহীদ হয়েছেন না? আমরা কি জানি সেগুলো? বলতে হবে। আমরা কি জানি কত সালে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ? আচ্ছা, যাই হোক, আমি আমার পরিচয় দিই নাই। আমার নাম ফারজানা মাজিদ। আমি ঢাকাতে কাজ করছি কলেরা হাসপাতালের নাম শুনেছো তোমরা? আমি কলেরা হাসপাতালে কাজ করি। আর আমি সেক্টর কমান্ডার ফোরামের একজন নেত্রী, মানে ওইখানে কাজ করছি। যারা যুদ্ধের সময় সেক্টরে কাজ করেছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, যারা যুদ্ধ করেছেন। এবং পৃথিবীতে সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হচ্ছে আমি একজন শহীদের সন্তান। গেল পাকিস্তানি আর্মিরা তাকে ধরে নিয়ে গেল, জিজ্ঞাসাবাদ করবে, তার কাছ থেকে তাকে জিজ্ঞেস করবে। এই মিথ্যা কথা বলে একজন ক্যাপ্টেন আমার বাবাকে ধরে নিয়ে গেল 5 দিনের মধ্যেই। তারা কিন্তু আমার বাবাকে আর ফিরিয়ে দিল না। বলো তো তারা কি করেছে আমার বাবাকে? বলো বাচ্চারা, বলো। হত্যা করেছে না? তো আমি তো আমার বাবাকে পেলাম না। তোমাদের কাছে তোমাদের বাবারা আছে? আমার অনেক কষ্ট না? তাহলে কারা হত্যা করলো? কারা হত্যা করেছে?
শুধু কি পাকিস্তানিরাই হত্যা করেছে? বলো, শুধু কি পাকিস্তানিরাই হত্যা করেছে? আর কারা হত্যা করেছে? বাঙালিদেরকে কারা হত্যা করেছে? আরো রাজাকাররা করেছে না? আলবদররা করেছে না? তোমরা তো সবই জানো। তাহলে সেই রাজাকার, সেই আলবদরদেরকে কি করতে হবে আমাদের? তাহলে আমরা কি সবাই মিলে একত্রিত? সত্যি বলছি, হবে না? তাহলে আমরা নিজেরা ঠিক থেকে সেই সমস্ত মানুষদেরকে ঠিক করার চেষ্টা করব, তারা যেন আমাদের দেশের এগেইনস্টে আর কাজ না করে, মানুষদের জন্য যেন আমরা সবাই সুন্দরভাবে সুস্থভাবে সবাই কিন্তু সকলের জন্য কাজ করতে পারি। ওইটা আমাদের কাম্য হওয়া উচিত না নাকি? তোমরা কি আমার কাছ থেকে কিছু জানতে চাও? বলো, কি জানতে চাও? আচ্ছা, আমার বাবার কথাই বলি। আমার বাবা কিন্তু অনেক বেশি একজন ভীষণ ভীষণ যোদ্ধা ছিলেন। ও ভাই, আমার আব্বুর ছবিটা আমি তোমাদের আমার আব্বুর ছবি দেখাবো। আমার বাবা অনেক বড় একজন যোদ্ধা ছিলেন। উনি না বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে দাবিয়ে রাখতে পারবে আমাদের? পারবেন না। আমার বাবা কিন্তু অসম্ভব রকমের যোদ্ধা ছিলেন। উনি কিন্তু পুলিশ ফোর্স, উনি তো এসপি ছিলেন, রাজশাহীর এসপি ছিলেন। উনি কিন্তু ওই 5 দিন অনেক যুদ্ধ করেছেন। তোমাদেরকে জাস্ট দুইটা, আমাকে এখন হাতিয়া চলে যেতে হবে, তো তোমাদেরকে আমি জাস্ট 2-3টা কথা বলে যাই। এই যে দেখো কেমন আমার বাবা, শুনবেন না? অনেক বড় যোদ্ধা ছিলেন। ঠিক আছে, আমাদের সবাইকে কিন্তু ওইভাবে লড়তে হবে। আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম, আমি আবার আসবো তোমাদের কাছে। জনাব ফারজানা শাহনাজ মজিদ স্মৃতিচারণের জন্য এখান থেকে আমাদের অনেক কিছুই শেখা। আজ আমরা অনেকেই মাতৃহারা, অনেকে পিতৃহারা, অনেকে ভাই বোন হারা, অনেকে বন্ধু হারা। আজ আমাদের সেই স্মৃতি আমাদেরকে প্রতিটা মসজিদে দেখার ব্যবস্থা করা আছে। আপনারা সকলেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। জনাব সিরাজুল ইসলাম টুকু, কমান্ডার জেলা সাইডে হ্যাঁ হরেন দেন ভন করি। হ্যাঁ আছে। দেখে নাই আমার দেখি বলছিল তো যে মুন্না ভাই দিল, এটা তোমরা ধরো নাই, চাকরি থাকবে তোমাদের থাকা উচিত না? বলেন থাকা উচিত। কি করবে? এমন ব্যানারটা খুলে ঘুরে আসলে ভালো। ব্যানারটা হ্যাঁ, লোক অনেক আছে। এমন অবস্থায় এলাম যে আপনাদেরকে কোনোভাবে কামাল থাকায় আসেন।
চলে আসছি এদিকে এদিকে আসেন, আপনারা এদিকে আসেন। হ্যাঁ, সাইডে আছে। আলু স্টিল নিও রেখে তো অন্যরা আচ্ছা আপনারা এই দিকে নেন আমার দিকে একজন আইন তুই আমার দিকে হ্যাঁ এই দিলাম, ব্যাস। আমরা জানি অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং এই যুদ্ধে লাখ লাখ প্রাণ দিতে হয়েছে। তার উদাহরণ আজকের এই উলিপুর জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন, যেখানে এই 13 তারিখে একই সঙ্গে একই দিনে 700 মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে মুক্তিযোদ্ধা ছিল, নিরীহ গ্রামবাসী ছিল। তো মুক্তিযুদ্ধের হাতিয়ার এই ত্যাগ অবদান আমরা জানি সেরকমভাবে প্রচার নাই। এটাকে প্রচার করার জন্য হাতিয়াবাসীর এই অবদানের কথা সারা উপজেলায়, জেলায় এবং দেশবাসীকে জানার জন্য আমরা আজ হাতিয়া ছাড়াও উপজেলা সদরে এই প্রোগ্রাম পালন করছি। আমরা চাই এই প্রোগ্রামের মধ্য দিয়ে এখানে যারা যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হোক এবং যারা এখানে শহীদ হয়েছেন সেই পরিবারগুলো আজ এখানে খেতে পারে না, থাকার ভালো জায়গা নাই, তাদের পুনর্বাসিত করা হোক এবং এখানে এই বধ্যভূমিতে একটা সরকারিভাবে স্মৃতিসৌধ হোক এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সেই আলবদর রাজাকারদের যুদ্ধাপরাধীদের বিচার হোক। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই পাকিস্তানি আর্মিদের দোসর রাজাকার আলবদরদের বিচার হলেই এখানে যে 700 মানুষ তাদের প্রাণ দিয়েছে তাহলেই তাদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবারগুলো স্বস্তি পাবে। আমি পরিশেষে সরকারের কাছে আবেদন করব যেখানে যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে তাদের পুনর্বাসন করা হোক। তারা আজকে অনেক দুরবস্থায় এখানে জীবনযাপন করছে এবং এখানে যে ব্রহ্মপুত্র নদ, সেই নদের গ্রাসে এখানে যে অরিজিনাল বধ্যভূমিটি ছিল সেটাও নদীগর্ভে চলে গেছে।
তা আমরা সকলে আবেদন করব যে এখানে নদী ভাঙন রোধেরও ব্যবস্থা করা হোক, যাতে এই হাতিয়ার অবদান আমরা ধরে রাখতে পারি। আমার অনেক বড় গর্ব, আমি গর্বিত একজন বাংলাদেশি নাগরিক, কারণ আমার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। সে আব্দুল মজিদ, উনি রাশিয়ার এসপি ছিলেন এবং যুদ্ধ শুরু হওয়ার 5 দিনের মাথায় তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং উনি আর আমাদের মাঝে ফেরত আসেননি। উনি এই রিজিনেরই মানুষ, গাইবান্ধার মানুষ উনি। আমি এখানে এসেছি আজকের এই দিবসটা শ্রদ্ধা জানানোর জন্য। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে বদ্ধভূমিগুলো কিন্তু সারা দেশে প্রিজার্ভ করতে হবে। আমার কাছে খুব মন খারাপ লাগা কাজ করে যখন দেখি যে স্মৃতিসৌধগুলোর মধ্যে এত ময়লা পড়ে আছে, মানুষ জানে না, এবং রিজন ওয়াইজ এত বদ্ধভূমি আছে, মানুষ কিছুই কিন্তু জানে না। আমাদের কাছে এখন দুটো মুখ্য উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে এবং সারা দেশবাসীর কাছে, স্পেশালি ইয়াং জেনারেশনের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমুন্নত করতে হবে। এই সমুন্নত করার জন্য জেনারেশন ওয়াইজ এই বাচ্চাদের কাছে ক্লাস 4, 3 থেকে শুরু করে একদম স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েদের কাছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই যে এত বড় হত্যাযজ্ঞ চলেছে, এত বড় নির্মম জঘন্য পাশবিকতা চলেছে, যেটা সারা বিশ্বে এরকম জেনোসাইড হয় নাই, এই জিনিসগুলো আসলে মানুষের কাছে, ইয়াং জেনারেশনের কাছে বিশালভাবে তুলে ধরতে হবে। সৃষ্টি রূপু মজুমদার, মিনহাজ আহমেদ মুকুল এবং উম্মে হাবিবা পলি তারা কথা এবং সুর সৃষ্টি করেছিলেন। চপা যে গানটা গেয়ে গেল, জন্ম আমার ধন্য হল। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাস করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিন্তা। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। পানি দিয়ে ডাকছে দেখো আগামী আহ্বান,
এখনই সময় গাইতে হবে এই বদলের গান। হাতে ছানি দিয়ে ডাকছে দেখো আগামী আহ্বান। এখনই সময় গাইতে হবে বদলের গান। জাগো জাগো জেগে ওঠো, এমন সুযোগ আসবে না। 47, 52, 71, 90, 21 শতকের প্রেরণা। এখনই সময় হবেই হবে নতুন স্বপ্ন সূচনা। এখনই সময় হবেই হবে নতুন স্বপ্ন সূচনা। অন্ধকার ভেঙে জাগিয়ে দেখো দিনো আলোর রেখা। ইতিহাসে বদলেই এবার হবে নতুন আগামী লেখা। অন্ধকার ভেঙে জাগিয়ে দেখো দিনো আলোর রেখা। ইতিহাসে বদলেই এবার হবে নতুন আগামী লেখা। জাগো জাগো জেগে ওঠো, এমন সুযোগ আসবে না। 47, 52, 71, 90, 21 শতকের প্রেরণা। এখনই সময় হবেই হবে নতুন স্বপ্ন সূচনা। এখনই সময় হবেই হবে নতুন স্বপ্ন সূচনা। তোলো তোলো সময় যে হলো হলো নন্দর তোলো তোলো। নন্দর তোলো তোলো সময় যে হলো হলো নন্দর তোলো তোলো। 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 নন্দর তোলো তোলো সময় যে হলো হলো নন্দর তোলো তোলো। বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া রে হাওয়ার বেগে নৌকার পাল জোয়ার ভাসিয়ে না। শব্দ কুটির বাঁধনে বাঁধন বজ্র বাঁধিয়া না। 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 তোমাকে এবার দেখি তোমার। তোমাকে এবার দেখি তোমার। পেছনের কথা বলো। পেছনের কথা বলো। পেছনের কথা বলো। পেছনের কথা বলো।
নয়ন করে হইয়ারে হৃদয় তোমার মুক্তির আলো, হৃদয় তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো। Oh,
ডিসেম্বর হাতিয়া গণহত্যা দিবস। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে এই অত্র উপজেলার হাতিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের নারী, পুরুষ ও শিশুদেরকে একত্রিত করে তখনকার পশ্চিমা বাহিনীর যে হানাদার বাহিনী ছিল তাদেরকে একত্রিত করে তাদেরকে গণহত্যা করা হয়েছিল। তারা গণহত্যার শিকার হয়েছিলেন 734 জন। তাদের স্মরণে আজকে আমরা উলিপুর উপজেলাবাসী আজকে এই আলোচনা সভার আয়োজন করেছি, এই বিরাট জনসভার আয়োজন করেছি। ভাই বোন শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের এই হাতিয়া এলাকার 734 জন। এবং তারা যে হত্যা হয়েছে, সেদিন যে গণহত্যার শিকার হয়েছিল, এটা শুধু সীমাবদ্ধ ছিল সেই হাতিয়া এলাকায়। এবারে আমরা লুণ্ঠন করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা বিভিন্ন মানবতা অপরাধের অপরাধী, তাদের বিচার যেদিন বাংলার মাটিতে হবে সেই দিন হয়তোবা তাদের আত্মা শান্তিতে অবস্থান করবে, তাদের আত্মা শান্তি পাবে। এই সভার মাননীয় সভাপতি, আজকে এই সভায় উপস্থিত কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ, আজকের সভায় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার উলিপুর উপজেলার প্রান্তীয় উপজেলাবাসী, স্মরণ করতে হয় সেই দিনের 30 লক্ষ হত্যার প্রতি, স্মরণ করতে হয় সেই দিনের 2 লক্ষ মা বোনের ইজ্জতের কথা, আরো স্মরণ করতে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, আরো স্মরণ করতে হয় সেই জাতীয় 4 নেতা যাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। সেই সঙ্গে আমি মনে করি বর্তমান বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধীদের এবং মানবতা বিরোধীদের যে ট্রাইব্যুনাল, বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছেন, এটা অত্যন্ত দেশের সকল মানুষের কাছে প্রশংসনীয়। আমি একজন মুক্তিযোদ্ধা এবং উলিপুর থানার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হিসাবে বর্তমান সরকারকে আমি জানিয়ে দিতে চাই যে যত তাড়াতাড়ি পারা যায় এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধীদের যত তাড়াতাড়ি পারা যায় তাদের বিচার করা হোক। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কমরেড দেলোয়ার হোসেন, সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি উলিপুর শাখা। গণহত্যা প্রথম খুন হয় খানসেনারা গিয়ে, আমরা আমাদের মধুপুরে 2 জন হিন্দু লোককে দেখে দেয় আপন 2 ভাই, যদু আর মধু। এই মধুটাটা আমার রাস্তার ধারে, তখন তো পায়খানা ল্যাট্রিন ছিল না, রাস্তার ধারে পায়খানা করতে গেছিল। প্রথম গিয়ে ওনার দেখা পায়, দেখাটা ওনাকে প্রথম এসএম গানে 2টে গুলি করে, এসএম গান দিয়ে গুলির শব্দটাই আমরা বিছানা থেকে উঠে কিভাবে চলে আসছে। কিছুক্ষণের মধ্যে সংবাদ চলে আসছে যে মধুকে গুলি করছে। আমরা ছুটে গেলাম মধুকে দেখতে, তখন তারা ওঠে নাই। সেখানে তারা শুনেছে রমজান আলীকে গুলি করছে। আপনারা অনেকেই চিনবেন, কাশিয়াগাড়িতে বাড়ি, ও কাঁচামালের ব্যবসা করতো, ওর বাবাকে গুলি করছে। এর মধ্যে দেখি যে অনন্তপুরের দিকে দাও দাও পর্যন্ত উঠতেছে আগুন আর ধোঁয়া, আর বৃষ্টির মতো গুলি হচ্ছে। তখন আমার বাবা 10 থেকে 12 দিন আগে মারা গেছে, আমার মা আমাদের হাত ধরে নিয়ে একটু ফাঁকে চলে গেল। মৌজামাপুর থেকে আমরা দক্ষিণ মধুপুরে চলে গেলাম, যেখানে আর থাকা যাবে না। ভাইয়েরা আমার, আমি বেশি বক্তব্য দিতে আসলে এখানে হাতিয়ায় বানায় দেওয়া হয়েছিল, যাও তোমরা দাওয়াতটা খেয়ে আসো। আপনাদের যে দাওয়াত দেওয়া যায় আমার বাড়িতে, মাছ মাংসের জোগাড় করতে হবে, মাছ মাংস ডাল, না হলে একটু রাস্তা ভাজা, 1 গ্লাস পানি আপনাদের দিতে হবে। আর সেদিন দাওয়াত করেছিল মানুষের রক্ত খাওয়ার জন্য। যদি আমি কেউ হই
স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। অর্থাৎ এই বাংলার মাটিতে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী যারা আছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন গড়ে তুলে মানুষকে সচেতনতা করে তাদের বিচার বাংলার মাটিতেই করা হবে ইনশাআল্লাহ। বর্তমান জননেত্রী ঘাতক দ্বারা নির্মূল কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই। তিনি যে বিচার প্রক্রিয়া শুরু করেছেন, আমরা এর জন্য উদাত্ত আহ্বান জানাই। দেরি করা যাবে না, এদের বিচার অল্প সময়ের মধ্যেই সুসম্পন্ন করতে হবে। এজন্য যেহেতু উনি বিচার প্রক্রিয়া শুরু করেছেন, এজন্য আমি ওনাকে আবার আমার অন্তর থেকে সাধুবাদ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যুদ্ধ অপরাধীর বিচার আমরা করবই করব। হাই স্কুল মাঠে যেভাবে হাজার হাজার লোকের অর্থ কড়ি সম্পদ লুণ্ঠিত করে তাদের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছিল, সে তত্ত্ব আজ আমরা জানি না। কাজে সে তত্ত্ব সহ বাংলাদেশের জানা অজানা এই তত্ত্বসমূহকে তুলে ধরার জন্য আমাদের প্রয়াস রাখতে হবে এবং এমনি একটি প্রয়াস আজকে এই সভায় রেখেছে। এর জন্য আমি আয়োজক মণ্ডলী সহ সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি। এই বিষয়গুলো আসলে আমারও জানা ছিল না যে এখানে এত বড় বড় বধ্যভূমি রয়েছে এবং এত মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে। আমরা আসলে কিছুই কিন্তু জানি না। আমি সবাইকে আবারও সালাম এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার নাম ফারজানা শাহনাজ লতিফ। আমি ঢাকায় আসলে আমি একজন চাকরিজীবী। আমার পৃথিবীতে সবচেয়ে গর্বিত বিষয় হচ্ছে আমি একজন গর্বিত নাগরিক বাংলাদেশের এবং গর্বিত কন্যা আমার বাবার কারণে। একটু আগে ওনারা বলেছেন যে সমন্বয়কারী আমাদের রংপুর বিভাগের নেতা, ৭১ ভারত নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য যারা ডাবুল সাকলাইন উপস্থিত রয়েছেন, ৭১ ভারত নির্মূল কমিটি ঢাকা মহানগরের সমন্বয়ক জনাব মহিদুজ্জামান মোহাম্মদ এবং উপস্থিত রয়েছেন সেক্টর কমান্ডার ফোরামের অন্যতম সদস্য। তার আহ্বানে, তার ঘোষণায় যখন আমরা যুদ্ধে লিপ্ত ছিলাম, সেই সময় ওই পাকিস্তানিরা আমাদের এদেশের দালালদের সহযোগিতায় এমনিভাবে গণহত্যা চালিয়েছিলেন। ১৯৭১ সালে আমাদের চেতনা ছিল কি? ১৯৭১ সালে আমাদের চেতনা ছিল দক্ষিণ এশিয়ার মানচিত্রে আমরা একটি বাংলাদেশ বাঙালিদের জন্য আবার বই সৃষ্টি করব। ১৯৭১ সালে আমাদের চেতনা ছিল কি? আমার লাল সবুজ পতাকা আমার জাতীয় পতাকা হিসাবে স্বীকৃতি করব। ১৯৭১ সালে আমার চেতনা ছিল কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটি আমরা আন্তর্জাতিক দরবারে জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠিত করব। তারা একটা সিদ্ধান্ত নেয় যে যেহেতু চর থেকে রাজ্যের অন্ধকারে মুক্তিযোদ্ধারা আসে বিভিন্নখানে তাদের ক্যাম্পে হানা দেয়, সেহেতু বুড়াবুড়ি, হাতিয়া এবং আপনার চিলমারের একটা অঞ্চল, এই অঞ্চল দিয়ে মুক্তিযোদ্ধারা আসে, এদেরকে যে কোনোভাবে এদেরকে মানে পর্যদস্ত করতে হবে। সে কারণে তারা একটা কম্বিং অপারেশন করে, যে অপারেশনটা দুর্গাপুর দিয়ে একটা পার্টি যায়, ধর্ণীবাড়ি দিয়ে যায় একটি এবং উলিপুর একটা দিয়ে। তো তাদের টার্গেট ছিল বনগ্রাম থেকে বুড়াবুড়ি ঘাট পর্যন্ত, এই ঘাটের থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধা আসে তাদেরকে একদম ঘুরিয়ে ফেলা এবং তাদেরকে হত্যা করা। এখানে কোনো চাঁদার বিষয় নয়। এটা করার জন্য ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাইজিদ ভাই আছেন। আপনি বাংলাদেশের সর্বপ্রথম কুষ্টিয়া জেলায় ঘৃণিত রাজাকার চত্বর যে তৈরি করেছেন, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা, যার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তার সেই দৃষ্টির আলোকে এই হাতিয়ায় যে স্মৃতিস্তম্ভ আছে, তার পাশাপাশি রাজাকারদের মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের লিস্ট টাঙিয়ে ঘৃণিত রাজাকার চত্বর
তৈরি করে সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। দুনিয়ায় জাতি হিসেবে জন্মলাভ করেছে, সে 1000 বছর আগে স্বাধীন ছিল বাঙালির শাসনে। আর 1757 সাল পর্যন্ত বাঙালি জাতি স্বাধীন ছিল, কিন্তু তার নবাব ছিল, তিনি বাংলা ভাষাভাষী না, কিন্তু বাংলা বিহার লিস্টার দায়িত্বে ছিলেন। তিনি 1757 সালে 23শে জুনে যুদ্ধে পরাজয় বরণ করেন তার সিপাহসালার মির্জাপুরের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের কাছে, এবং পরে তাকে মির্জাপুরের পুত্র মিলন ভগবান গোলায় বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে আসে। সেখানে এই স্বাধীন নবাব তাকে তিরস্কার করে হত্যা করা হয়েছিল। কি বাঙালি না অবাঙালি? ভাই সাহেব একটু আওয়াজ দেন। আমরা কি বাঙালি? আপনি বাঙালি, আমরা বাঙালি। আর এখানে এসেছিল 71-এর ঘাতকদের, মানে 71-এর যুদ্ধের সময় ঘাতকরা হয়েছিল কারা? পাকিস্তানি আর্মিরা, তাই না? ওরা কি আমাদের বাড়িঘর জানে? মুক্তিযোদ্ধা চেনে? মুক্তিযোদ্ধা কারা, কে কি কোথায় করছে জানে? জানে না। ওরা কি করছে এখানে কেউ কে চেনে না, কিন্তু আমাদের দালাল বাঙালিরা কি করেছে? ওদেরকে ডেকে নিয়ে এসে উস্কি দিয়ে আমাদের বাড়িঘর লুট লণ্ঠন, তারপরে গণহত্যা, ধর্ষণ সবকিছুই করেছে। এই দালালের বিরুদ্ধে আমাদের অভিযান, এই দালালকে নিশ্চিহ্ন করতে হবে। কথা এটুকুই মনে রাখবেন। আপনি বাঙালি, আমি বাঙালি। আমি বাংলাদেশকে সেকুলার বাংলাদেশ করতে চাই, অসাম্প্রদায়িক বাঙালি করতে চাই। এই বাংলাদেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ওই যে তীর ধরে যুদ্ধ করেছিল কার জানেন? সাঁওতালস বাহিনী। এইরকম 700 জনের যে হাতিয়া গণহত্যা হয়েছে, তার চেয়েও একটা বড় গণহত্যা হয়েছে আমাদের রংপুর ক্যান্টনমেন্টে, যাদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মার্চের 3 নভেম্বর মোস্ট প্রবলি দিনটা তীর ধনুক নিয়ে আমাদের ক্যান্টনমেন্ট, বাউঙ্কা, লাঠি, ছোটা নিয়ে আমরা ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়েছিলাম। অসুবিধা নাই। বিশ্বাস করি সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে মহানগরে সমস্ত জায়গায় এই জাতীয় গণহত্যা মহান মুক্তিযুদ্ধের সময় হয়েছে। আমি নির্মূল কমিটির পক্ষ থেকে সমস্ত এই গণহত্যার যে বধ্যভূমিগুলোকে জাতীয়ভাবে সংরক্ষণ করার দাবি রাখি। আমি বিভিন্ন জায়গায় এই দাবি রেখেছি। আজকে এখানে সরকারি লোক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার এই কথাটি লিখে সরকারকে জানিয়ে দেবেন। আমি এই হাতিয়া বধ্যভূমি সংরক্ষণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবি রাখছি যে এটা সরকারিভাবে সংরক্ষণ করা হোক এবং এই দিবসটিকে পালন করা হোক। ভাইরা আমার, 13 নভেম্বর হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সভায় মঞ্চে উপবিষ্ট যে কষ্ট, যে ঘটনাবলী, তার সাক্ষী এই উলিপুরের হাতিয়া। এই দিনেই একই সঙ্গে একই জায়গায় 732 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। আমার বড় ভাই মুস্তফা ভাই একটু আগে বলে গেছেন যে শুধু হাতিয়ায় তো এটা হয়েছে, কিন্তু অন্যান্য ইউনিয়নে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগুলিতে হাজার হাজার লোককে সেদিন হত্যা করা হয়েছে নির্মমভাবে। আজ যে দাবিটি উঠেছে যে যারা এই ঘাতক, যারা
এভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করলো, যারা এত বড় পাপ করলো তাদের বিচার হওয়া দরকার। যদিও দেরি হয়েছে, কিন্তু দেরি হলে তো পাপের বোঝা কমে না, দেরি হলে তো ওজন কমে যায় না পাপের। তাই তাদের পাপের বিচার তাদেরকে পেতেই হবে। আর সে কারণেই আমাদের আজকের এই আয়োজন। আমরা চাই কেন এদের বিচার হওয়া উচিত, কি করেছিল তারা, কারা করেছিল, এগুলো চিহ্নিত হওয়া। আর সে কারণেই আপনারা জানেন হাতিয়া দিবসটি এতদিন শুধু হাতিয়াই উদযাপন হতো, কিন্তু আমরা মনে করেছি, উলিপুরবাসী মনে করেছে যে উলিপুরের এই যে ত্যাগ, উলিপুরের এই যে আত্মদান, উলিপুরের যে এই রক্তদান, এটা গোটা উলিপুরকে জানা দরকার, গোটা কুড়িগ্রামকে জানা দরকার, সারা দেশকে জানা দরকার। যে হাতিয়ায় এত লোক একই দিনে মারা হলো, সেই হাতিয়ার লোক আজ ভাত পায় না, সেই হাতিয়ার লোক আজ পরনের কাপড় পায় না, সেই হাতিয়ার লোক আজ নদী, সে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে বাড়িঘর হারিয়ে উদাস হয়ে বেড়াচ্ছে। তা যাদের এই ত্যাগ, তাদের জন্য এই রাষ্ট্রের কিছু করা দরকার। সেজন্য আমরা এটা ব্যাপকভাবে করতে চাই। রাষ্ট্রের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদেরকে জানান দিতে চাই যে হাতিয়ার মানুষ এত ত্যাগ করেছে, হাতিয়ার জন্য কিছু করা দরকার, হাতিয়াবাসীর জন্য কিছু করা দরকার। আর সেই জন্যই আমাদের আজকের এই আয়োজন। কিন্তু দুঃখের বিষয়, জানি না আমি কি কারণে, আপনারা অনেকেই জানেন আমরা এই দিবসটি পালন করার জন্য বেশ কয়েকদিন থেকে এই আয়োজনের যে কর্মসূচি সেগুলো পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জানি না আমি কি জন্য এখানে। আপনারা জানেন যে এই শহীদ মিনারে আজকে একটা যারা আসুন সকলে একত্রিত হয়ে সেই তার হাতকে শক্তিশালী করি এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ ত্বরান্বিত করি, সকলখানেই শেষ করি এবং আলোচনা সবার সমাপ্তি ঘোষণা করে সকল উপস্থিত সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক উলিপুরবাসীর। আল্লাহ হাফেজ। জামাত হবে।